আপনি দেখেন একটা বিষয়, যখনই আপনি এই কোটার বিরুদ্ধে গেছেন বা এই ছাত্রলীগ বলেন, এই প্রত্যেকটা লীগ, যুবলীগ, আওয়ামী লীগ, মানে তাদের বিরুদ্ধে গেলেই কিন্তু সমস্ত দোষ আপনার। যত অন্যায় অত্যাচার সমস্ত কিছু কিন্তু আপনার ঘাড়েই এসে পড়বে। তো এই যে আমি যে লাইভটা করতেছি, এতেও আমার সমস্যা হবে না তা না, সমস্যা কিন্তু হইলেও হতে পারে। তো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আমাদের প্রত্যেকের স্থান থেকে আগাইতে হবে। শুনছিলাম যে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো নাকি বন্ধ করে দেবে, এটা চলবে না। তো এখনও সে পদক্ষেপটা নেওয়া হয় নাই। প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু আমাদের নিজেদের দায়িত্বগুলা নিজেদের আদায় করে নিতে হবে। এই আমরা নিজেরা যখন সোচ্চার হব, তখন কিন্তু আর কারো কিছু করার ক্ষমতা থাকবে না। তো যেটা বলতেছিলাম আফগানিস্তানের কথা, আফগানিস্তানের এখন অবস্থাটা দেখেন, আর আপনারা পেছনের অনেক আগের ইতিহাসগুলা দেখেন, তখনকার অবস্থা কি ছিল আফগানিস্তানে আর কি হয়েছে। তো আমরা ছাত্ররা চাইলে, আমরা যুব সমাজ চাইলে, আমরা ইয়াং জেনারেশন যারা আছি, তারা চাইলে কিন্তু আমরা পুরো সমাজ না, আমরা পুরো রাষ্ট্রটা, পুরো পৃথিবীটাকেও কিন্তু আমরা বদলাই দিতে পারি। তো আমরা যে যেখানে আছি, আমরা সেইখান থেকে আমাদের নিজেদের যতটুকু ক্ষমতা আছে অতটুকু ক্ষমতা দিয়ে আমরা আন্দোলনটা শুরু করব। তো আমাদের এই বিষয়টা কিন্তু একেবারেই কোনো আজগুবি বা সাধারণ বিষয় নয়। এটা কিন্তু আপনার অধিকারের বিষয়। আপনার অধিকার হচ্ছে না। দেখেন, একটা গবেষণার মাধ্যমে একটা তথ্য পেলাম যে দেশের শতকরা 97% চাকরি পায় হচ্ছে আপনার এই যারা মুক্তিযোদ্ধার ছেলে বা মুক্তিযোদ্ধার নাতি নাতনি, ও যাকে বলে ছানাপোনা যারা আছে, এরা সবাই কিন্তু চাকরি পায় আপনার 97%। আর 2% চাকরি পায় হচ্ছে আপনার যাদের এই যে মামু খালু আছে, তবুও অনেক টাকা ঘুষ দিয়ে এভাবে সেভাবে আর কি, যোগ্যতার কোনো বিচার এখানে নাই। একটা বিষয় লক্ষ্য করেন যে মুক্তিযোদ্ধার ছেলে নাতি নাতনি এরা কানা খুড়া যাই হোক, মানে যে কানাখোরা হোক, ল্যাংড়া হোক, দেখা গেছে এই দেখতেছে এদিকে, তাকায় আছে এদিকে, কিন্তু দেখতেছে এদিক আরেক দিকে। সমস্ত এই কোনো খুঁত নাই। তাদের একটা জিনিস হইলেই হচ্ছে কি, যে তারা মুক্তিযোদ্ধার লোক, মুক্তিযোদ্ধার পরিবারের লোক। এই অবস্থাতেও কিন্তু তাদের চাকরি হয়ে যেতেছে শুধু মুক্তিযোদ্ধা হওয়ার কারণে, মুক্তিযোদ্ধার নাতি নাতনি বা ছেলে মেয়ে হওয়ার কারণে কিন্তু চাকরি হয়ে যেতেছে। তো আর যে 2% বললাম যে ঘুষ দিয়ে চাকরি হয়ে যায়, আর 1% হয়, সেটা হচ্ছে আমার আপনার মতো যাদের মামু খালু নাই, যাদের কোটা নাই, অর্থাৎ মুক্তিযোদ্ধা, তাদের দাদা নানা মুক্তিযোদ্ধা নাই, তাদের মতো মানুষের আরও 1% তাদের মতো মানুষের জন্য আর কি আছে। তো এখন দেখেন ওই 1% ভাবেন, আপনার আসন আছে 10টা, তো আপনার আবেদন করতেছে 1 লক্ষ মানুষ। তো আবেদনের টাকাগুলা কই যাচ্ছে? এই যে প্রত্যেকটা লোক সরকারি চাকরির আবেদন করে, আবেদন করতে তো অবশ্যই টাকা খরচ হয়। তো চাকরির আসন আছে একটা, বা চাকরির আসন আছে 10টা, কিন্তু আবেদন করতেছে 10 লক্ষ মানুষ। ওই 10 লক্ষ মানুষের টাকার আবেদনের টাকা দিয়েই তো যে 10টা আসনের লোকের চাকরি দেবে, তাদের চাকরির বেতন হয়ে যায়, বা আরও বেশি হয়, আরও লাভ হয়। তো এমন অবস্থাতে কিন্তু আমাদের সরকার যে কাজটা করাই নিতেছে, সেটা কিন্তু এক হিসাবে বলতে গেলে ফাও খাটাই নিচ্ছে। কেননা আবেদনের টাকা দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে, ওই যে চাকরি করতেছে তার বেতন কিন্তু আবেদনের টাকা দিয়ে হয়ে যাচ্ছে। সমস্ত ছাত্রদের বা যারা চাকরি করতে আগ্রহী, তাদের আবেদনের টাকা দিয়ে কিন্তু চাকরি তাদের বেতন হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু এই আন্দোলনের উদ্যোগটা নেওয়া, যে আন্দোলনের প্রত্যেকটা জেলা থেকে, আমাদের এই জেলাতেও হয়েছে, আমাদের আমি আছি ফরিদপুর জেলায়, এখানেও আন্দোলন হয়েছে এবং আন্দোলন চলমান। তো আমরা যদি নিজের স্থান থেকে যে দেখেন, এই ছাত্রলীগ কত বড় একটা নিকৃষ্ট জাতি বলা যায়, কত বড় একটা খারাপ, যে এই ছাত্রলীগ এরা কী করতেছে, মেয়েদেরকে পর্যন্ত এরা ছাড়তেছে না, মেয়েদেরকে লাঠি দিয়ে পিটাইছে, পিটাই রক্তাক্ত করে ফেলছে। তো এমন জঘন্য অবস্থা করে ফেলতেছে এই ছাত্রলীগ, এদের মাথায় হেলমেট পরে এসে হাতে লাঠি বলেন, রামদা বলেন, বিভিন্ন জিনিসগুলো এরা এনে যে পরিমাণ নির্যাতন করে, যে ইলিয়াস হোসাইন কথাটা আসলে খারাপ বলে নাই, যে ছাত্র